আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের রাসায়নিক অস্ত্রের গবেষণাগারে হামলা, সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 14। পশ্চিম তীর জর্ডান সীমান্তে 3 ইসরায়েলিকে গুলি করে হত্যা। জয়ের ব্যাপারে হতাশা থেকেই পোড়ামাটি নীতি অবলম্বন করছে ইসরায়েল, বলছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধে প্রবল চাপের মুখে জার্মান সরকার। ইউক্রেনের আরও এক শহর দখল করে নিল রাশিয়া। এবার জার্মানিকে কূটনৈতিক চাপে ফেলছে আফগানিস্তান। এবং সর্বশেষে সাগরে তেল ট্যাঙ্কার যুদ্ধ, কিভাবে ইসরায়েল, ব্রিটেন ও আমেরিকাকে পরাজিত করল ইরান। আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ। ইরানের রাসায়নিক অস্ত্রের গবেষণাগারে হামলা হয়েছে। ইসরায়েল এ হামলা চালিয়েছে বলে দাবি করা হচ্ছে। সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে 14 জনে দাঁড়িয়েছে। রোববার রাতে মধ্যাঞ্চলীয় হামা প্রদেশে এই হামলা চালানো হয়। এর আগে যুদ্ধ পর্যবেক্ষক একটি সংগঠন নিহতের সংখ্যা 7 জন বলে জানিয়েছিল। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে শত শতবার হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিশেষ করে গত 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে সিরিয়ায় হামলার সংখ্যা আরও বাড়িয়েছে ইসরায়েল। এসব হামলায় প্রধানত ইরানপন্থী সংগঠনগুলোকে নিশানা করা হয়। সিরিয়ায় হামলার বিষয়ে ইসরায়েল সাধারণত প্রকাশ্যে কোনো বিবৃতি দেয় না, তবে তারা বারবার বলে আসছে ওই অঞ্চলে তাদের শত্রু ইরানের প্রতিপত্তি কিছুতেই বাড়তে দেওয়া হবে না। আঞ্চলিক দুটি গোয়েন্দা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, মাশিয়াফের কাছে একটি গুরুত্বপূর্ণ সামরিক গবেষণা সেন্টার, যেখানে রাসায়নিক অস্ত্র উৎপাদন করা হয়, সেখানে কয়েকবার হামলা চালানো হয়েছে। ধারণা করা হয় সেখানে বসেই অস্ত্র উৎপাদন করেন একদল ইরানি সামরিক বিশেষজ্ঞ। এদিকে পশ্চিম তীর ও জর্ডান সীমান্তের একটি ক্রসিংয়ে বন্দুকধারীদের গুলিতে 3 ইসরায়েলি নিহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হামলাকারী জর্ডানের আলকারামেহ শহর থেকে একটি ট্রাক করে রোববার সকালে অ্যালেনবি সেতু ক্রসিংয়ে আসেন। এরপর সীমান্ত রক্ষীদের লক্ষ্য করে তিনি গুলি করেন। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছেন। ট্রাকটিতে কোনো বিস্ফোরক ছিল কিনা তা তারা খতিয়ে দেখেছেন। জর্ডান জানিয়েছে তারা ঘটনাটি তদন্ত করছে। ইসরায়েল নিয়ন্ত্রিত এমন একটি জায়গায় ঘটনাটি ঘটেছে, যেখানে জর্ডানের ট্রাকগুলো মালামাল খালাস করে। এই ঘটনার পর 2 দিক থেকেই ক্রসিংটি বন্ধ করে দেওয়া হয়েছে। নিহত ওই 3 ব্যক্তি সীমান্ত ক্রসিংয়ে নিরাপত্তা কর্মী ছিল, তবে তারা সামরিক কর্মকর্তা ছিলেন না। জর্ডান এবং ইসরায়েলের মধ্যে নিরাপত্তা, বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্ক রয়েছে। পশ্চিম তীর এবং ইসরায়েলে পণ্য সরবরাহ করতে প্রতিদিন কয়েক ডজন ট্রাক জর্ডান থেকে পণ্য নিয়ে যায়। প্রসঙ্গত, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জর্দান নদীর পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবির ও তুলকারেম শহর থেকে ইহুদিবাদী ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রতি ইঙ্গিত করে বলেছেন, দখলদার ইসরায়েল ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধে জয়ের আশা সুদূর পরাহত দেখতে পাচ্ছে। ইহুদিবাদী সেনারা পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে 10 দিনের এবং তুলকারেম শহরে 4 দিনের আগ্রাসন শেষে এই 2 শহর থেকে পশ্চাৎসরণ করেছে। কানোয়ানি আরও বলেছেন, গাজা উপত্যকার প্রায় সকল অবকাঠামো বেপরোয়াভাবে ধ্বংস করে দেয়া এবং এখন পশ্চিম তীরের জেনিন ও তুলকারেম শহরেও একই ঘটনার পুনরাবৃত্তি প্রমাণ করে যে দখলদার ইসরায়েল ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধে জয়ের ব্যাপারে হতাশ হয়ে এখন পোড়ামাটি নীতি অবলম্বন করছে। কানোয়ানি আরও বলেন, পশ্চিম তীরে গাজা উপত্যকার চলমান ইসরায়েলি যুদ্ধাপরাধের পুনরাবৃত্তি রোধ করতে ব্যবস্থা নেয়ার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর নৈতিক, মানবিক ও আইনগত দায়বদ্ধতা রয়েছে। প্রসঙ্গত, আন্তর্জাতিক পানিসীমায় দীর্ঘদিন ধরে ইরান ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে নীরবে ভাগ্য নির্ধারণকারী যুদ্ধ চলছিল, যে যুদ্ধের প্রধান টার্গেট ছিল সেই সব তেল ট্যাঙ্কার যেগুলো ইরানি তেল বহন করছিল। ইরানি জাহাজগুলোতে ইহুদিবাদী ইসরায়েলের গুপ্ত হামলার জের ধরে ইরান সাগরে অনানুষ্ঠানিক গোপন যুদ্ধে জড়িয়ে পড়ে, যে যুদ্ধে আন্তর্জাতিক পানিসীমায় ইরানি জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত হয়। একবার ভাবুন তো, আন্তর্জাতিক পানিসীমায় ইরানের তেল বহনকারী বিশাল বিশাল ট্যাঙ্কার শান্তভাবে লক্ষ্যপানে এগিয়ে যাচ্ছে, অথচ এসব জাহাজের নাবিকরা জানতেই পারছেন না তাদেরকে লক্ষ্য করে হামলার প্রস্তুতি নিচ্ছে শত্রুর সমরাস্ত্র। হঠাৎ করে দেখা গেল এসব তেল ট্যাঙ্কার একের পর এক নানা ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে। এভাবে দীর্ঘ সময় ধরে 14টি ইরানি তেল ট্যাঙ্কার হামলার শিকার হয়েছে, অথচ শুরুর দিকে কেউ জানতেই পারেনি এসব হামলার পেছনে কারা জড়িত। কিন্তু অতি দ্রুত হামলাকারীকে চিহ্নিত করতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি তৎপর হয়ে ওঠে। কিছুদিন পর আইআরজিসি অবশেষে সব রহস্য উন্মোচনে সক্ষম হয়। এই বাহিনীর অনুসন্ধানে উঠে আসে ইহুদিবাদী ইসরায়েলের নাম।
ইহুদিবাদীরা অত্যন্ত জটিল ও রহস্যজনক কৌশল অবলম্বন করে ইরানের তেল রপ্তানি বাধাগ্রস্ত করার চেষ্টা করে। তাদের উদ্দেশ্য ছিল ইরানকে অর্থনৈতিকভাবে কঠিন পরিস্থিতির মুখোমুখি করা। কিন্তু ইহুদিবাদীদের মনে ছিল না তারা ইরানের মতো এক শক্তিশালী শত্রুর সঙ্গে সাগরে খেলতে নেমেছে। আইআরজিসি শত্রুকে শনাক্ত করার পর প্রথম যে কাজটি করে সেটি হল সরাসরি ইহুদিবাদী ইসরায়েলের তেল ট্যাঙ্কারে আঘাত হানা। ইরান একের পর এক ইসরায়েলি তেল ট্যাঙ্কারে হামলা চালাতে থাকে। ইরান যখন পঞ্চম ইসরায়েলি জাহাজে হামলা চালায় তখন তেল আবিবের টনক নড়ে এবং যুদ্ধ খেলার পরিস্থিতি বদলে যায়। ইহুদিবাদীরা ইরানের শক্তিমত্তা ও দৃঢ় সংকল্প উপলব্ধি করতে সক্ষম হয়। তারা পশ্চাৎপসরণ করে এবং অবশেষে তেল ট্যাঙ্কার যুদ্ধের পরিসমাপ্তি ঘোষণা করতে বাধ্য হয়। ততদিনে অবশ্য ইসরায়েলের 12টি জাহাজ ইরানি হামলার শিকার হয়েছে। তবে এর মাধ্যমে ঘটনার পরিসমাপ্তি ঘটেনি। এরই মধ্যে একদিন খবর আসে ব্রিটিশ সরকার জিব্রাল্টার প্রণালীতে ইরানের একটি তেল ট্যাঙ্কার আটক করেছে। ওই ঘটনার ব্যাপারেও ইরানের জবাব ছিল অত্যন্ত কঠোর ও সময়োপযোগী। ইরান পারস্য উপসাগর থেকে ব্রিটিশ তেল ট্যাঙ্কার স্টেনা ইম্পেরোকে আটক করে। ইরানের এ পদক্ষেপের জের ধরে ব্রিটিশরা আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং ইরানের আটক তেল ট্যাঙ্কারটি ছেড়ে দেয়। পাশ্চাত্যের হাতে গ্রিসে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হয়। গ্রিস উপকূল থেকে ইরানের 2টি তেল ট্যাঙ্কার আটক করার পর ইরানও গ্রিসের 2টি ট্যাঙ্কার আটক করে। এবারও প্রতিপক্ষ পিছু হটতে বাধ্য হয়। তবে এই যুদ্ধের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্তটি শুরু হয় তখন যখন মার্কিন সরকার ভেনিজুয়েলাগামী ইরানি তেল ট্যাঙ্কারগুলোকে পথিমধ্যে আটক করার হুমকি দেয়। এ সময় আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল তানসিরির সঙ্গে দৃশ্যপটে আবির্ভূত হন। এই দুই কমান্ডার মার্কিন তেল ট্যাঙ্কার আটকের মহড়া করার পরিকল্পনা হাতে নেন। এরপর তারা ওয়াকটকির মাধ্যমে ঘোষণা দেন যে তারা মার্কিন তেল ট্যাঙ্কারগুলো আটক করার প্রস্তুতি নিয়েছেন। এর ফল দাঁড়াল এই যে মার্কিনিরা ইরানের দৃঢ় সংকল্প ও প্রস্তুতির বিষয়টি জেনে যায়। ফলে তারা তাদের হুমকি থেকে সরে যায় এবং ইরানি তেল ট্যাঙ্কারগুলো নির্বিঘ্নে ভেনিজুয়েলায় পৌঁছে যায়। এতক্ষণ যেসব ঘটনা উল্লেখ করা হলো সেগুলো ছিল একটি বিশাল যুদ্ধের খণ্ড কিছু চিত্র মাত্র। যে যুদ্ধে ইরান শত্রুদের প্রকাশ্য ও গোপন হুমকির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে নিজের জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করেছে। আর এসব ঘটনা প্রমাণ করেছে যে সাগরও নীরব যুদ্ধের উপযুক্ত ক্ষেত্র হতে পারে, কিন্তু যে যুদ্ধেও প্রতিরোধ ও দৃঢ় সংকল্প হতে পারে বিজয়ের চাবিকাঠি। অন্যদিকে ইউক্রেনের আরও একটি শহর দখলের দাবি করেছে রাশিয়া। রোববার রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে যে তারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় একটি শহর দখল করেছে। মস্কোর বাহিনী কৌশলগত শহর পোকরভস্কের দিকে অগ্রসর হচ্ছে বলেও জানা গেছে। এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রুশ বাহিনী দোনেৎস্ক অঞ্চলের নোভোরোডিভকা এলাকা মুক্ত করেছে। এটি পোকরভস্ক শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। সরকারি পরিসংখ্যান অনুযায়ী ইউক্রেনে রাশিয়ার হামলার আগে ওই শহরে 14,000-এর বেশি বাসিন্দার বসবাস ছিল। ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত চলছেই। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন 30 মাস ধরে চলা এই যুদ্ধের মাধ্যমে ইউক্রেনে তাদের প্রধান লক্ষ্য ছিল পূর্ব ডনবাস এলাকা দখল করা। এর আগে ইউক্রেনে বড় ড্রোন হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে মোট 70টি দীর্ঘ পাল্লার শাহেদ ড্রোন ছুড়েছে মস্কো। তবে ইউক্রেনে অস্ত্র সরবরাহের বিরুদ্ধে অবস্থান নিয়েছে জার্মানির পপুলিস্ট বিএসডব্লিউ এবং অতিডানপন্থী এফটি। এই দুই দলই স্যাক্সনি এবং টুরিঙ্গিয়ার সাম্প্রতিক রাজ্য নির্বাচনে ভালো ফল করেছে। ফলে তাদের এই অবস্থান কেন্দ্রীয় রাজনীতিতে প্রভাব ফেলছে। জার্মান সরকারের একজন মুখপাত্র স্যাক্সনি এবং টুরিঙ্গিয়ার রাজ্য নির্বাচনের পর বলেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনীয় প্রতিরোধকে আমরা সমর্থন করি। স্পষ্টতই আমরা তা চালিয়ে যাব, কিন্তু অল্টারনেটিভ ফর জার্মানি এবং সারা ভাগেনকনেক্ট অ্যালায়েন্স এর নির্বাচনী সাফল্যের পর কি এটা সত্যিই আবশ্যিক ছিল? উভয় পক্ষই ইউক্রেনের জন্য সামরিক সমর্থন বন্ধ করতে এবং রাশিয়ার সঙ্গে সম্পর্কে উন্নতি চায়। টুরিঙ্গিয়ার এফটি নেতা বেওয়ার্নহোকে বলেন, পূর্ব জার্মানির এই নির্বাচনগুলো সিদ্ধান্ত নেবে জার্মানি যুদ্ধের পথ থেকে সরে এসেছে নাকি দেশ প্রবৃদ্ধির পথে এগোতে চায়। পূর্ব জার্মানির অনেকেই যুদ্ধ বেড়ে চলার আশঙ্কা করেন। পরিসংখ্যানগুলো এই সমস্যাকে তুলে ধরেছে। চ্যান্সেলর ওলাফ শলৎসের কথা অনুযায়ী ইউক্রেনকে যতদিন প্রয়োজন ততদিন সমর্থন করতে চায় জার্মান সরকার। তবে পূর্ব জার্মানিতে এই বিষয়টা নিয়ে বিতর্ক রয়েছে। পূর্ব জার্মানির ব্রান্ডেনবুর্গ রাজ্যের ইতিহাসবিদ কাটিয়া হোয়ের বর্তমানে যুক্তরাজ্যের বাসিন্দা। তার কথায় পূর্ব জার্মানির অনেকেই আরও অস্ত্র সরবরাহের ফলে যুদ্ধ বেড়ে চলার আশঙ্কা করছেন। সাম্প্রতিক সপ্তাহগুলিতে আমি বারবার এই যুক্তি শুনেছি, রাশিয়াকে কিছুতেই পরাজিত করা যাবে না এবং ইউক্রেনের জন্য আরও সমর্থন দরকার। এর ফলে অপ্রয়োজনীয়ভাবে বিষয়টায় উস্কানি দেয়া হচ্ছে এবং যুদ্ধ থামতে দেরি হবে। তিনি বলেন, এই দৃষ্টিকোণ সোভিয়েত নিয়ন্ত্রণে পূর্ব জার্মানির অভিজ্ঞতা থেকেও তৈরি হতে পারে।
কারণ সোভিয়েত ইউনিয়ন একসময় ছিল দুটি বিশ্বশক্তির একটি। সোভিয়েত ইউনিয়নের জন্য পূর্ব জার্মানির অনেকের মনে শ্রদ্ধার জায়গা ছিল। সেই সোভিয়েত আজকের রাশিয়ায় স্থানান্তরিত হয়েছে। তবে পশ্চিম জার্মানির ক্ষেত্রে বিষয়টা এমন প্রভাব ফেলেনি। তার মতো সামরিক পূর্ব জার্মানিতে সোভিয়েত ইউনিয়ন সম্পর্কে জনগণের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ নেতিবাচক ছিল না। সিডিও পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ রোডেরিস কিয়েসেভেটের এফডি এবং বিএসডব্লিউর উল্লেখ করে ডয়চে ভেলেকে একটি ইমেলে লিখেছেন, দুর্ভাগ্যবশত সিডিও নিজেকে ক্রেমলিনের দুটো শাখার দ্বারা এগিয়ে দিয়েছে। যুদ্ধ পরিস্থিতি শীতল হলে অধিকৃত অঞ্চলগুলোতে ব্যাপক হারে যুদ্ধাপরাধ বাড়বে। পশ্চিমা রাষ্ট্রগুলো ফ্রন্টলাইন সুরক্ষিত করতে সেনা মোতায়েন করবে। তার কথায় এটা অন্যান্য আগ্রাসী দেশগুলোর কাছে ব্লুপ্রিন্ট হিসাবে কাজ করবে। এর ফলে আরও লক্ষ লক্ষ শরণার্থী বাস্তুচ্যুত হবে। তিনি বলেন, অনেক ব্যক্তিকে জার্মানি এবং পশ্চিম ইউরোপে পালিয়ে যেতে হবে। স্যাক্সনি এবং তুরিঙ্গিয়ার আসন্ন জোট আলোচনায় ইউক্রেনের সমর্থনে আপনার অবস্থান কি? এই প্রশ্নের পরিণতি জোরালো হতে চলেছে। সিডিউর পরবর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার ভালো রকম সম্ভাবনা রয়েছে, তবে এর জন্য জোটের অংশীদারদের প্রয়োজন। সিডিইউ এফডির সঙ্গে জোটের কথা অস্বীকার করলেও বিএসডব্লিউর সঙ্গে জোট করতেও পারে। নির্বাচনের আগে সারা স্পষ্ট করে দিয়েছিলেন, তার দলের জোটের প্রবেশ নির্ভর করবে ইউক্রেন ইস্যুর উপরে। তার কথায়, আমরা শুধুমাত্র একটা রাজ্য সরকারের অংশ হব যা কূটনীতির জন্য এবং ফেডারেল স্তরে যুদ্ধের প্রস্তুতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেবে। তবে নির্বাচনের পর থেকে সারা স্বর নরম। তিনি বলেছেন, বিএসডব্লিউ এর সঙ্গে জড়িত একটি রাজ্য সরকারকে অবশ্যই প্রকাশ্যে জানাতে হবে তারা ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসান ঘটাতে ফেডারেল সরকারের কাছ থেকে আরও কূটনৈতিক উদ্যোগ দেখতে চায়। সরকারের এই মাত্রায় কিয়েভে অস্ত্র সরবরাহকে তারা সমর্থন করে না। এখন একটি উপায় হল, উভয় পক্ষ যদি স্বীকার করে যে ইউক্রেনের পরিস্থিতির জন্য রাষ্ট্রগুলো দায়ী নয়, তারা খানিকটা অস্পষ্টভাবে শান্তি প্রচেষ্টায় প্রতিশ্রুতিবদ্ধ। ফেডারেল স্তরে সমস্যাটা যদিও কোনোভাবেই নিষ্পত্তি হয়নি। ইউক্রেনের প্রতি জনসমর্থন কমে যাচ্ছে, বিশেষ করে পূর্ব জার্মানিতে। যুদ্ধ যত দীর্ঘ হবে, জার্মান সরকারের পক্ষে সমর্থনের নীতি চালিয়ে যাওয়া তত কঠিন হবে। আগামী ফেডারেল নির্বাচনের সময় এই বিষয়টা আবারও সামনে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ক্ষমতা গ্রহণের পর থেকেই আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে তৎপর হয়ে উঠেছে আফগানিস্তানের তালেবান সরকার। মানবাধিকার ইস্যুতে কট্টরপন্থী ধর্মীয় গোষ্ঠী নিয়ন্ত্রিত কাবুল প্রশাসনের সঙ্গে এখনও আনুষ্ঠানিক কোনো সম্পর্ক স্থাপন করেনি কোনো দেশ। এমন পরিস্থিতিতে বিভিন্ন দেশে থাকা আফগান দূতাবাসগুলোকে কাবুলে প্রতিনিধিত্ব করতে বাধা দিচ্ছে তালেবান। এরই পরিপ্রেক্ষিতে জার্মানিতে থাকা তালেবান বিরোধী দুটি কনসুলেটে সেবা বন্ধে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে আফগান সরকার।